এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বোম্বে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। তুমি আসবে বলে তাহলে কি হবে? ওনারা আপনাকেই বা ফলো করছে কেন? সেটা আমিও ভাবছি। হয়তো ওরা চাইছে না আমি কোনোভাবে প্রাপ্তির খোঁজ পাই। এমনও তো হতে পারে ওনারা ভাবছে আপনি প্রাপ্তিকে কোথাও লুকিয়ে রেখেছেন, আর তাই ওনারা আপনাকে ফলো করে প্রাপ্তির খোঁজ বের করতে চাইছে। এটাও হতে পারে, কিন্তু প্রাপ্তি কোথায় আছে জানলে গিয়ে সবার আগে মেয়েটাকে দুটো চড় লাগাতাম আমি। সাহস কত বড় মেয়েটার, আমিও সেটা দেখতাম। এমনও তো হতে পারে যে কেউ আপুকে কিডন্যাপ করেছে, হয়তো উনি নিজের ইচ্ছে যাননি। তিথির প্রশ্নটা শুনে প্রহরের বুকের ভেতরটা একবার ধক করে উঠল। প্রাপ্তি যে কিনে হতে পারে এটা প্রহর জানে, আর এই ব্যাপারে প্রহরের কোনো কনফিউশন নেই। তবু তিথির কাবা কণ্ঠের প্রশ্নটা শুনে প্রহর চমকে উঠেছে। প্রাপ্তির জন্য টেনশন থেকে বুকের ভেতরটা কেঁপে উঠেছে, নাকি তিথির জন্য প্রহর সেটা বুঝতে পারছে না। কিন্তু মেয়েটার গলাটা ভারী হয়ে আসে এটাও বুঝতে দেরি হলো না প্রহরের। এই মুহূর্তে প্রহরের ইচ্ছে করছে তিথিকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু কোনো একটা অদৃশ্য অপরাধবোধ তিথির দিকে তাকাতে আটকাচ্ছে প্রহরকে। প্রহর মনে প্রাণে জানে সে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তিথিকে নিয়ে বের হয়নি। অনেক প্ল্যান করে তিথিকে চমকে দেবে বলে নিয়ে এসেছে। আবার এটাও জানে কথাগুলো শোনার পর মেয়েটা আবার মন খারাপ করবে। তিথি স্বীকার করুক বা না করুক, ওর মাথায় প্রাপ্তির হুট করে হারিয়ে যাওয়ার ব্যাপারটা গেঁথে যাবে। চাইলেও সেটা প্রহর তিথির মন থেকে মুছে ফেলতে পারবে না। প্রাপ্তি নিজের ইচ্ছায় যাক বা কেউ ওকে নিয়ে যাক, কিন্তু যাওয়ার চয়েসটা ওর নিজের ছিল। ও নিজে থেকেই চলে যেতে চেয়েছে আমার জীবন থেকে। যেভাবেই হোক চলেও গেছে। হ্যাঁ, আমি ওকে খুঁজে বের করার চেষ্টা করছি। ওকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনতে চাই বলে নয়, ও যেখানে আছে সুস্থ আছে এইটুকু শিওর করার জন্য। ডক্টরের কথা অনুযায়ী ওর হাতে সময় খুব কম। আমি চাই না জীবনের শেষ সময়টা ও সবার থেকে দূরে গিয়ে কষ্ট পাক। ওকে সুস্থ করার জন্য যা করতে হয় আমি প্রয়োজনে সেটাও করব, কিন্তু ওকে একা তিলে তিলে মরতে দেখতে পারবো না। প্রহরের কথাগুলো শুনতে শুনতে প্রচন্ড কান্না পাচ্ছিল তিথির। প্রহরকে প্রাপ্তির কিডন্যাপিং এর কথাটা বলতে গিয়ে কথাটা কেঁপে আরো কান্না আসছিল বলে কয়েকটা বা পিছিয়ে এসেছে, দু হাতে নিচের মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করলো তিথি। প্রহর অন্যদিকে মুখ ফিরিয়ে নিশ্চুপ হয়ে কিছু ভাবছে, হয়তো প্রাপ্তির কথাই ভাবছে। সেটা ভেবেও কান্নার চোখ জোড়া ঝাপসা হয়ে এলো তিথির। কান্নার বেগে দমকে হেঁচকে উঠছিল তিথির। সেটা সামলানোর চেষ্টায় মুখে হাত দিতেই পেছন থেকে একটা শক্ত হাত তিথির নাক মুখ চেপে ধরে অন্য হাতে তিথির একটা হাত মোচকে ধরে পেছন দিকে টেনে নিয়ে চলল সরু রাস্তাটার দিকে। শক্তিশালী একটা হাতের নিচে নিচে দুটো হাতে চাপা পড়ে প্রায় দম আটকে আসছিল তিথির। চিৎকার করে প্রহরকে ডাকার চেষ্টাও ব্যর্থ হলো। সরু মাটির রাস্তাটা দিয়ে প্রায় টেনে হেঁচড়ে তিথিকে বেশ কিছু দূর নিয়ে যাওয়ার ফাঁকে ঝুম বৃষ্টি নামলো। এতক্ষণ মনে মনে বৃষ্টির জন্য প্রার্থনা করে এবারে তিথি নিজের কাছে বৃষ্টিটাকে অভিশাপ মনে হলো। এই ঝুম বৃষ্টিতে প্রহর কি দেখতে পাবে ওকে, নাকি ওখানেই শেষ দেখা আজ দুজনের? তিথি, দেখেছো তোমার সাথে কথা বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। ইচ্ছে করে কাজটা করেছো তাই না তুমি? দাঁড়াও, হোটেলে যাই, তারপর তোমাকে দেখাচ্ছি। তিথি, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। প্রহর কথাগুলো বলে কয়েক মিনিট চুপ করে তিথি জবাবের অপেক্ষা করে রাস্তার দিকে তাকিয়েছিল। হাজার ইচ্ছে সত্ত্বেও তিথির দিকে ফিরে তাকাতে পারছে না প্রহর। তিথি ওর কথাগুলো কিভাবে নিয়েছে, মেয়েটা কাঁদছে নাকি অভিমান করে গাল ফুলিয়েছে, সেসব ভেবে কেমন পাগল পাগল লাগছে প্রহরের। কিন্তু পাশ ফিরে তিথি দিকে তাকাতেই পারছে না। মনে হচ্ছে কেউ যে রাস্তার সাথে পা জোড়া গেঁথে দিয়েছে প্রহরের। মেয়েটার অভিমান কি করে ভাঙাবে কথাটা ভাবতেই হুট করে ঝুম বৃষ্টি নামে প্রহরের হুঁশ ফিরল যেন। প্রহর নিচের মনে বকবক করতে করতে ড্রাইভিং সিটের দিকে দরজা খুলতে গিয়ে একটা প্লাস্টিক ব্যাগে নিচের মোবাইলটা ঢুকিয়ে নিয়ে টের পেল তিথি এখনো গাড়িতে উঠে আসেনি। গাড়ি থেকে মুখ বের করে তিথিকে গাড়িতে ওঠার কথা বলতে মুখ ফিরিয়ে তাকাতেই তিথিকে দেখতে না পেয়ে প্রহর গাড়ির দরজা বন্ধ করে আশপাশটা ভালো করে দেখার চেষ্টা করলো। একে তো ঝুম বৃষ্টি শুরু হয়েছে, তার উপর ল্যাম্পপোস্টের আবছা আলোয় কিছুই ভালো বোঝা যাচ্ছে না। প্রহর আশপাশটা তাকিয়ে দূর দূর পর্যন্ত কোথাও তিথিকে দেখতে না পেয়ে প্রহরের পাগল হয়ে যেতে ইচ্ছে করছে। রাগে নিচে চুলগুলো খামছে ধরে ছিঁড়ল প্রহর। মেয়েটা রাগ করে কোথাও চলে গেছে নাকি তিথির গায়েব হওয়ার পেছনে অন্য কারো হাত আছে সেটাই মাথায় ঢুকছে না। কয়েক মিনিটের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে আবার চারদিকে ভালো করে তাকিয়ে দেখার চেষ্টা করলো প্রহর। আবছা অন্ধকারে যতটুকু দেখা যায় প্রহর দেখলো আশেপাশে কোথাও তিথির কোনো নাম নিশানা পর্যন্ত নেই। হাইওয়েতে কিছুক্ষণ পরপর একটা দুটো গাড়ি এসে বাঁশ কাটিয়ে চলে যাচ্ছে। প্রহর আরো কয়েক সেকেন্ড চিন্তা করে নদীর দিকে যাওয়ার সরু রাস্তাটার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে এগিয়ে গেল রাস্তা দিকে। হাইওয়ের রাস্তা করে সামনের দিকে এগিয়ে যাবে নাকি নদীর দিকেই তিথিকে খুঁজবে সেটা ভেবে ঠিক করতে পারছে না প্রহর।
মেয়েটা রাগ করে সরু রাস্তাটা দিয়ে নদীর ওই দিকটাই গিয়ে বৃষ্টিতে ভিজছে নাকি কেউ হাইওয়ের দিকে ওকে নিয়ে চলে গেছে সেটা ভেবে রীতিমতো রগে হাত পা কাঁপছে প্রহরের। মেয়েটা ছেলে মানুষই করে যদি এমনটা করে তাহলে ওকে দেখে নেবে প্রহর, কিন্তু কেন জানি প্রহরের ভয় করছে তিথি ইচ্ছে করে এমনটা করেনি। প্রহর হাইওয়ে দিকে এক পা এগিয়ে যেতে গিয়েও আবার কাদা পড়া এবড়ো থেবড়ো রাস্তাটা দিকে ছুটল। মেয়েরা আবার কি নদীর পাড়ে দাঁড়িয়ে আছে কিনা সেটা না দেখা পর্যন্ত প্রহরের অশান্তিটা কাটছে না কোনো মতেই। প্রহর যত জোরে সম্ভব হোঁচট এড়িয়ে রীতিমতো ঝড়ের বেগে ছোটার চেষ্টা করছে। নদীর কাছাকাছি 2-3 জনকে কেমন আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে গেছে প্রহরকে দেখে। সেটা দেখতে পেয়ে প্রহর এতটা চমকে গেছে যে প্রহরের অজান্তেই পায়ের গতিটা কমে গেছে। লোকগুলো ততক্ষণে প্রহরকে দেখতে পেয়ে তিথির একটা হাত মোচকে ধরে আরো কয়েক পা পিছিয়ে যেতে শুরু করেছে। প্রহর বুঝতে পারল না তিথি এই লোক দুটোর হাতে ধরা পড়ল কি করে আর কখন, আর দুজন লোক এখানে হলে আরেকজন কোথায়। অন্য লোকটার কথা মনে পড়তেই তিথির পাশেই একটা গাছের আড়াল থেকে লোকটাকে বেরিয়ে এলো। লোকটার হাতে ধরা পিস্তল সে তিথি দিকে তাক করা, সেটা আবছা আলোতেও বুঝতে অসুবিধা হলো না প্রহরের। এদিকে দুটো লোকের একজন তিথির মুখ চেপে ধরে তিথিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার সময় পাশে অন্য আরেকটা লোকেরও উপস্থিতি টের পেল তিথি। লোকটা তিথির অন্য হাতটা টেনে ধরায় সান্না মার্কা লোকটার হাত থেকে ছুটতে কিছুটা সুবিধেই হলো তিথির। মুখের ওপর থেকে নিজের হাত ছোড়া আর তানবের মতো লোকটার হাত ছড়ে যেতেই কয়েক সেকেন্ড লাগলো তিথির খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য। নাক বেয়ে হালকা বৃষ্টির ছিটের সাথে অক্সিজেনটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে তিথির মাথায় একটা বুদ্ধি খেলা করে গেল। নিজের সমস্ত শক্তি দিয়ে সান্না মার্কা লোকটার পায়ে জুতোর হিল বসিয়ে দিল। মুহূর্তে এই লোকটা টাল সামলাতে না পেরে এক পা পিছিয়ে গেল। অন্য লোকটা একটু পিছিয়ে ছিল বলে সে এগিয়ে এসে তিথিকে ধরার চেষ্টা করতেই তিথি তার পায়ের জুতোর হিল চেপে বসিয়ে দিয়ে ছুটে পালানোর চেষ্টা করলো। বেশি দূরে যেতে পারলো না তিথি। এর আগে লোকটা এগিয়ে এসে তিথি চুলের মুঠি ধরে তিথিকে থামালো। তিথি ছোটাছুটির জন্য দুজন লোকের সাথে হাতাপাই করছিল। এমন সময় এই প্রহর সেখানে এসে দাঁড়িয়েছে। লোক দুটো ততক্ষণে তিথিকে নিয়ে নদীর ধারে পাহাড়ের ধার ঘেঁষে এসে পৌঁছেছে। পাশে লোকটার হাতের পিস্তলের দিকে নজর রেখে প্রহর ধীর পায়ে এক পা করে সামনে দিকে পা বাড়ালো। তিথি, আর ইউ ওকে? হেই, ওকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? ছাড়ো ওকে। ওখানেই দাঁড়াও মিস্টার প্রহর, আর এক পা সামনে এগিয়ে এলে এই মেয়েটার মাথা গুলি করে উড়িয়ে দেবো। জাস্ট ওখানেই দাঁড়াও। স্টপ। হোয়াট দ্য হেল ইউ ওয়ান্ট? কি চাও কি তোমরা? কি চাও? তিথিকে ছাড়ো। ওকে কেন ধরেছো? ছাড়ো ওকে। কি চাই তোমাদের? আমাদের প্রাপ্তিকে চাই মিস্টার প্রহর। প্রাপ্তিকে কোথায় লুকিয়ে রেখেছো সেটা বলো, নয়তো এই মেয়েটা আজ মরবে। প্রাপ্তি যদি আমার কাছেই থাকতো তাহলে আমি ওকে পাগলের মতো খুঁজে বেড়াতাম না। তোমরা প্রাপ্তিকে কোথাও একটা কিডন্যাপ করে নিয়ে এখন আমাকে বলছো প্রাপ্তি কোথায়? আর ইউ কিডিং? জাস্ট লেট হার গো। এগিয়ে আসবে না বলছি প্রহর। প্রাপ্তিকে আমাদের হাতে তুলে দিয়ে তারপর এই মেয়েটাকে নিয়ে যাবে, এর আগে না। আর পুলিশের কাছে যাওয়ার নাটকটা যদি আবার করো তাহলে নিজের ওয়াইফের লাশটাও দেখতে পাবে না। তিথি দেখো, এসবের মধ্যে তিথিকে কেন জড়াচ্ছ তোমরা? প্রাপ্তি কোথায় আমি সত্যিই জানি না। আমি একটা মিটিং এর জন্য চট্টগ্রামে এসেছি এন্ড আমার ওয়াইফকে নিয়ে নিজেদের মতো 2 দিন টাইম স্পেন্ড করতে। প্রাপ্তির ব্যাপারে না আমি কিছু জানি না আমার ওয়াইফ। তুমি প্রাপ্তির ব্যাপারে না জানলে এবার জানবে। নিজের স্ত্রীকে জীবিত দেখতে চাইলে প্রাপ্তিকে খুঁজে বের করো, এটাই আমাদের বসের অর্ডার। কে বস তোমাদের? নাম বলো। সো ইন্টারেস্টিং। গাধা পেয়েছো আমাদেরকে। বেশি বকবক করলে এই মেয়েটাকে এখানেই মেরে নদীতে ভাসিয়ে দেবো। তোমাকে মারার হুকুম নেই, নয়তো এতক্ষণে বকবক করে মাথার পোকা নাড়িয়ে দেওয়ার জন্য তোমার বুকে 5-6টা গুলি ঢুকতাম। লোকগুলো শেষের কথাগুলো প্রহরের কান পর্যন্তও পৌঁছায়নি। প্রহরের চোখ তিথির দিকে। আচ্ছা, আলোতেও তিথির কাজটা দেখে শিউরে উঠল প্রহর। পাহাড়ের একদম ঘাড় ঘেঁষে দুজন লোক তিথিকে ধরে রেখেছে। প্রহরের দিকে তাদের নজর হওয়ায় তিথির হাতের বাঁধনটা কিছুটা ঢিলে হয়ে এসেছিল। লোকগুলো প্রহরের দিকে তাকিয়ে কথা বলতে বলতে নিজেদের মধ্যে হাসাহাসি করার ফাঁকে তিথি নিচে দুটো হাতই টেনে নিয়ে সামনে থেকে এগিয়ে না এসে পেছনের দিকে ঘুরে লাফিয়ে পড়ল। তিথি নিজেকে ছুটিয়ে নেওয়ার প্রায় সাথেই তৃতীয় লোকটার পিস্তলটাও গর্জে উঠল, কিন্তু ততক্ষণে তিথি পাহাড়ের ধার থেকে লাফিয়ে নদীতে পড়ে গেছে। 3টে লোকই তিথি দিকে খেয়াল করছে দেখে প্রহরও আর এক মুহূর্ত দেরি না করে সোজা এক ছুটে এসে পাহাড় থেকে লাফিয়ে পড়ল উত্তাল নদীর বুকে। পাহাড়ের উপরে যে 3টে লোকই রীতিমতো বোকা বনে গেছে তিথি আর প্রহরের এমন কাজে সেটা বুঝতে প্রহরের বাকি রইল না। পাহাড়টা ততটা উঁচু নয়, তাছাড়া মেটে নদী, গভীর, কিন্তু পাথরের চাইনি বলে এত উত্তাল নদীতে সোজা এসে পড়েও আঘাত লাগেনি প্রহরের। কিন্তু নদীর ঘোলা উত্তাল ঢেউয়ের মধ্যে তিথিকে দেখতে না পেয়ে বুকের ভেতরটা থক করে উঠল প্রহরের। একদম মুষলধারে বৃষ্টি পড়ছে, তার উপরে পাহাড়ের ওই দিকটায় ল্যাম্পপোস্টে যতটুকু আলো ছিল এখানে সেই পরিমাণ আলোও নেই। মেঘ বৃষ্টির আড়াল থেকে চাঁদটা উগিয়ে দিলে যতটুকু আলো আসছে তাতে সব কিছুই ধোঁয়াশার মতো লাগছে প্রহরের।
এক মুহূর্তের জন্য মনে হচ্ছে কয়েক হাত দূরেই হয়তো কেউ আছে। তিথি ভেবে সাঁতরে গিয়ে দেখছে ঝড়ের তোড়ে ভেসে আছে কোনো গাছের ডাল পানির তোড়ে ভেসে যাচ্ছে। প্রহর যত উঁচু গলায় সম্ভব তিথির নাম ধরে ডাকার চেষ্টা করলো। তিথির উত্তরের বদলে নিজের কণ্ঠেরই প্রতিধ্বনিটা শুনতে পেল প্রত্যেকটা বার প্রহর। এভাবে নদীর স্রোতে টানে কতক্ষণ সাঁতরে তিথিকে খুঁজবে সেটা ভেবে পাচ্ছে না প্রহর। বেশ কিছু দূর স্রোতে গা ভাসিয়ে দিয়ে যেতেই আবার চাঁদের আলোয় কিছু একটা অবয়ব দেখতে পেয়ে সেদিকে সাঁতরে গিয়ে এবারে যেন বুকের ভেতরে থোক ফুকানিটা আরো কিছুটা বেড়ে গেল প্রহরের। স্রোতের টানে ভেসে আসা একটা ডালা আঁকড়ে আছে তিথি। প্রহর হাত বাড়িয়ে তিথির গালে হাত ছুঁয়ে দিয়ে কয়েকবার তিথির নাম ধরে ডেকেও তিথির কোনো রেসপন্স না পেয়ে তিথিকে নিজের আরো কাছে টেনে বুকের সাথে মিশিয়ে নিল। এই মেয়েটা চোখ খোলো না, এই দেখো আমি চলে এসেছি তো। তিথি চোখ মেলে তাকাও একবার প্লিজ। এই শুনতে পাচ্ছ তুমি? প্রহরের ধরা গলায় ডাকটা এবারে তিথির কান পর্যন্ত পৌঁছালো না দেখে প্রহর চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করলো। মেয়েটার হুঁশ ফেরানোর আগেই বরফের মতো ঠান্ডা পানিটা থেকে উপরে উঠতে হবে, কিন্তু এত অন্ধকারে কোন দিকে যাবে বা আশেপাশে কোনো গ্রাম আছে কিনা সেটাও বোঝার উপায় নেই। পুরো জায়গাটা যেন অন্ধকার রাতের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলতে চাইছে। আরেকবার চাঁদের উপর থেকে মেঘের আস্তরণটা সরে যেতেই প্রহর দেখলো ওরা পাড় থেকে 6-7 হাতের মতো দূরে আছে, আর নদীর পার ঘেঁষে উঠে যাওয়া পাহাড়টায় ছোট ছোট মাচার মতো কিছু দেখা যাচ্ছে। নদীর স্রোতে তোড়ে এমন একটা কোনো উপজাতির গ্রামে চলে এসেছে ভেবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেল প্রহর। আরেকবার তিথির গালে হাত ছুঁয়ে তিথিকে ডেকে এবারে নিচের কোটটা খুলে নিয়ে তিথিকে নিজের বুকের সাথে জড়িয়ে বেঁধে নিল যাতে পানির তোড়ে দূরে চলে না যায়। তিথিকে বুকে নিয়ে চিত হয়ে নদীর জলে গা ভাসিয়ে দিয়ে সাঁতরে কয়েক মিনিটের মধ্যেই কিনারায় এসে পৌঁছালো প্রহর। প্রহর তিথিকে নিয়ে পাড়ে উঠতেই তিথিকে পাড়ে ঘাসের উপরে শুয়ে দিয়ে তিথির পেট থেকে পানি বের করার চেষ্টা করেও সফল হলো না। নাকের কাছে হাতের আঙুল নিয়ে বুঝতে পারলো তিথির নিঃশ্বাস চলছে, কিন্তু খুব ধীরে। প্রহর এক মুহূর্ত দেরি না করে তিথিকে কাঁধের উপরে তুলে নিয়ে ছোটখাটো টিলার থেকে কিছুটা বড় পাহাড়টা বেয়ে সাবধানে উপরে উঠল। অন্ধকারে পাহাড়ের কত ডালপালার সাথে ঘষা লেগে প্রহরের হাত পা কেটে ফালা ফালা হলো সেদিকে প্রহরের কোনো খেয়ালও নেই। সে নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করলো যত দ্রুত পাহাড়ের উপরে গ্রামে পৌঁছাতে। অন্তত কেউ একজন সাহায্যের জন্য এগিয়ে এলেও হয়তো মেয়েটাকে এবারের মতো বাঁচাতে পারবে প্রহর। অন্য সময় হলে এই অন্ধকার রাতে এই পাহাড়টার উপরে উঠতে প্রহরের কত সময় লাগতো কে জানে, কিন্তু আজ এই ভয়ঙ্কর রাতটায় প্রহরের মিনিট 5 সময় লাগলো না, অথচ এই 5টা মিনিটকেও কয়েকটা ঘন্টা বলে মনে হচ্ছে প্রহরের। পাহাড়ের উপরে উঠে আরো মিনিট খানেক সামনে এগিয়ে যেতেই যে মাচাটা প্রথমে চোখে পড়লো সেটাতেই দিদিকে কাঁধে করে উঠে পড়লো প্রহর। ঝড়ের তোড়ে মাচার সিঁড়ির বাঁশের লাঠিগুলো কিছুটা নড়বড়ে হয়ে গেলেও মাচাটা বেশ শক্তপোক্ত ভাবেই টিকে আছে এখনো। প্রহর দিদিকে মাচার খড়ের গাদার স্তূপের উপরে শুয়ে দিয়ে কয়েকবার সাহায্যের জন্য ডাকলো, কোনো সারা শব্দ মিলল না। একবার প্রহর ভ্রু জোড়া কুঁচকে গেল নিবিষেই। এই মাচায় কেউ কি নেই নাকি ভয় লুকিয়ে পড়েছে কোথাও? ছোট্ট মাচাটার ভেতরে প্রহরের কণ্ঠস্বরটাই বারবার প্রতিধ্বনিত হয়ে প্রহরের কানে ফিরে এলো। কেউ কি আছেন? আমাদের সাহায্যের প্রয়োজন। কেউ কি আছেন? কেউ কি আছেন? তিথি এই বউ চোখ খোলো না, দেখো আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ, তবু রাগ করে চুপ করে থাকবে? একবার তাকাও না প্লিজ। তোমাকে এভাবে চুপ করে থাকতে দেখলে আমার কষ্ট হয় জানো তুমি, তবু চুপ করে থাকবে? জানো তোমার লজ্জা টুকটুকে রাঙা মুখটা কত মিষ্টি লাগে দেখতে। আদর করার সময় তোমার কাছে এলে তুমি চোখ বুজে নিয়ে যখন কেঁপে কেঁপে ওঠো তখন কি ইচ্ছে করে জানো? তোমাকে আরো কাছে টেনে ভালোবাসতে ইচ্ছে করে ভীষণ। তোমার লজ্জা পেয়ে চোখ বুজে নেয়া, চোখের পাপড়ির আলতো কাঁপন, তোমার ভারী নিঃশ্বাস সবই যেন আমাকে তোমার দিকে পাগলের মতো টানে। কিন্তু তোমার আজ এভাবে চোখ বুজে থাকা আমার অসহ্য লাগছে তিথু। প্লিজ না তিথি, এবার তো আর দুষ্টুমি করে চোখ বুজে থেকো না প্লিজ, প্রমিস করছি। আর কখনো তোমায় কষ্ট দিব না, রাগ করতে দিব না, অভিমান করতে দিব না, একটা বারের জন্য প্লিজ তিথি তাকাও প্লিজ। ঘুটঘুটে অন্ধকার হাতরে প্রহর তিথি দিকে ঝুঁকে কথাগুলো বলছিল। মেয়েটা তবুও কোনো রেসপন্স করছে না দেখে প্রহরের চোখ বেয়ে অজান্তেই 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। প্রহর এবারে অন্ধকার হাতরেই তিথির ঠোঁটে ঠোঁট ঢুকিয়ে দিল। একটু পরেই সরে এসে তিথির মুখটা 2 হাতে তুলে ধরে ঝাঁকিয়ে আরো কিছু বলার চেষ্টা করলো। মেয়েটা কোনো রেসপন্স না পেয়ে প্রহর এবারে দমটা যেন বন্ধ হয়ে আসতে চাইছে। এত সময় হয়ে গেল কেউ পেরিয়ে আসলো না দেখে এত টেনশনের মধ্যেও প্রহরের মাথায় রক্ত উঠে গেল। তিথিকে ঘরের স্তূপের উপরে আলতো করে শুয়ে দিয়ে সরে আসার চেষ্টা করলো। বাড়ির মালিককে সামনে বলে নির্ঘাত গলা টিপে খুন করবে প্রহর, কিন্তু সেটার জন্য হলেও তো আলো দরকার। হে মাথায় পাতি কোথায় রাখা কে জানে। প্রহর তিথির কাছ থেকে সরে এসে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই তিথির হাতের আঙুলের হাতের ছোঁয়া লাগতেই চমকে উঠল প্রহর। একটা সেকেন্ডের জন্য প্রহরের মনে হলো তিথির হাতের আঙুলগুলো একবার কেঁপে উঠেছে। প্রহর প্রায় হুড়মুড় করে আবার তিথির মাথার কাছে বসে তিথির গালে হাত ছুঁয়ে ডাকলো,
অন্ধকারে তিথি ধীর নিঃশ্বাসের ছাড়া আর কোনো নরম চরণই টের পাচ্ছে না প্রহর। আলতো হাতের ছোঁয়ায় প্রহর বুঝতে পারলো তিথি ঠোঁট ছোড়া একবার কেঁপে উঠেছে। কি বলছে সেটা বোঝার জন্য প্রহর তিথির মুখের কাছে কানে গিয়ে নিয়ে গেল, যাতে মেয়েটা কি বলছে শুনতে পায়। তিথি কি বলছো আরেকবার বলবি প্লিজ? তুই শুনতে পাচ্ছ আমার কথা তিথু? প্রহর, হ্যাঁ সোনা বলো না, আমি শুনছি তিথি, প্লিজ কিছু তো বলো। খুব ঠান্ডা লাগছে প্রহর, হাত তো অবশ্যই আসছে। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙ্গুলে আঙ্গুল রাখলে ও হাতে ধরা বারণ, প্রেমে পড়া বারণ। তোমায় যত গল্প বলার ছিল, তোমায় যত গল্প বলার ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়ে গেল। দাওনি তুমি আমায় সেসব করিয়ে নেওয়া কোনো কারণ, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ, প্রেমে পড়া বারণ। শূন্যে ভাসি রাত্রি এখনো গুনি, তোমার আমার নৌকা বাওয়া শব্দ এখনো শুনি। তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলিয়ে বসন্তেরই স্মৃতিচারণ, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ, প্রেমে পড়া বারণ।